দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। দর্শক, আজকে আমরা মূলত বাংলাদেশের পণ্য বাজার নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 100 দিন পার হলেও বাজারে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন তার খুব একটা দেখা যাচ্ছে না। সরকারের দিক থেকে একটা যুক্তি বারবারই দেওয়া হচ্ছে যে নিত্যপণ্যের অনেকগুলোতেই যে আমদানি বা মূসক বিভিন্ন পর্যায়ে যে কর ছিল, ভ্যাট ছিল, সেগুলো কমানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি অব্যাহতিও দেওয়া হয়েছে, কিন্তু তার প্রভাব বাজারে পড়ছে না। এমনকি এই চড়া মূল্যস্ফীতি কত দিনে বা কবে নাগাদ কমে আসবে সেটারও কোনো আভাস এখনও পাওয়া যাচ্ছে না। এইটার আসলে পেছনে কারণটা কি, আমরা আজকে একজন বাংলাদেশের কমোডিটি মার্কেটের অনেক বড় ব্যবসায়ী মুস্তফা কামাল, তিনি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, তার সাথে আলোচনা করব এবং এই বিষয়গুলো সম্পর্কে একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি যদি সরকারের যেই ব্যাখ্যাটার প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্নটা জানতে চাই। সরকার বলছে যে শুল্ক কমানো হয়েছে, সেটা চিনির ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে, আমদানি শুল্ক বা অন্যান্য পর্যায়েও বাজারের প্রভাব পড়ছে না। কি কারণে আমাদেরকে যদি একটু জানাতে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24কেও ধন্যবাদ এবং সাথে সাথে আমাদের দর্শক শ্রোতাকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই প্রশ্নটা অত্যন্ত ভাইটাল। এটা নিয়ে আসলে সরকার নিজেও অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আপনারা আমাদেরকেও প্রশ্ন করছেন। আমাদের মাননীয় অর্থ উপদেষ্টাও বলে গেছে যে 1000 টাকা নিয়ে বাজারে গেলে আমি নিজে বাজার করি, অত্যন্ত ছোট্ট একটা পোটলা নিয়ে আসতে হয়। বাট এটার মূলত কারণগুলো আসলে আমরা ভিকটিম। আপনি খেয়াল করে দেখুন, আমরা অ্যাকচুয়ালি একটু আমদানি নির্ভর দেশ। বিশ্ববাজারের উঠাপড়ার সাথে আমাদের একদম ওতপ্রোতভাবে জড়িত। আপনি যে কথা যথার্থই উল্লেখ করছেন, সরকার কিছু কিছু অ্যাডজাস্ট করেছে কোনো কোনো ক্ষেত্রে। যেমন ধরুন চাউল একদম ডিউটি শূন্য করে দিয়েছে, পেঁয়াজ শূন্য করে দিয়েছে। আপনারা দেখেন, আমরা কোভিড থেকে আরম্ভ করি একটার পর একটা ঝাই ঝামেলা বিশ্বব্যাপী লেগে আছে। তো এইগুলোর মাঝে আমাদেরকে আসলে চলতে হচ্ছে এবং এটাই বাস্তবতা মানতে হবে। 1 বছর আগে যে জিনিসের দাম 100 টাকা ছিল, আমাকে মুদ্রার অবমূল্যায়নের জন্য, যেহেতু আমদানি নির্ভর, সেটা এখন 140 টাকা, কারণ 40% আমাদের ডলার ডিভ্যালু হয়েছে। এবং সাথে সাথে ডিউটি যায় থাকে শুল্ক, আপনার 10% থাকুক বা এখন 5% করছে, পার্সেন্টেজে কমলে টাকার অঙ্কে 140 টাকার উপরে এখন আমাকে শুল্ক দিতে হচ্ছে। তো এই বিষয়গুলো তো আসলে অ্যাডজাস্ট করা ছাড়া আপনার আমার কারো কোনো এখানে অন্য কোনো ম্যাজিক কিছু নাই। বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে কঠোরভাবে মনিটরিং করছে এবং আমাদের নতুন অর্থ উপদেষ্টা উনি জয়েন করার পরের দিনে আমাদেরকে ডাকছে যে তেল, চিনি, স্পেশালি তেল, চিনি, গম, এই নিত্যপণ্যের কী অবস্থা। 1 বছর আগে যেটা ছিল 750 থেকে 800 ডলার, দেখেন গত এপ্রিল মাসে সেটা 960-70 ডলারে সরকার একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আর কোনো অ্যাডজাস্টমেন্ট দেয় নাই। ইতিমধ্যে আমাদের ব্যবসায়ী থেকে আমরা বলছি বাজার ক্রমান্বয়ে বাড়তেছে। কিছু কিছু আইটেমের সরবরাহ ব্যবস্থার জন্য ইম্পোর্টটা ন্যারো হয়ে যাচ্ছে। তারপরেও সরকার যে কদিন ধামাচাপা দিয়ে রাখা যায় সেই চেষ্টা করছে। তো সরকার আমাদেরকে ইতিমধ্যে বলছে যে আপনারা মালের সরবরাহ ঠিক রাখেন। আমরা মাল কিন্তু এলসি করছি। এখন 800 ডলারের মাল এখন হয়ে গেছে 1200, 1250 ডলার। আমরা বোর্ডে দেখি যেটা, তার সাথে কিন্তু ফ্রেট যোগ হবে। আর্জেন্টিনা, ব্রাজিল থেকে আসতে 50-60 ডলার, আর আমরা যেটা সিঙ্গাপুর থেকে আনি, সরি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আনি, সেখানে 38 থেকে 40 ডলার সেখানে যোগ হবে। তো সেই হিসেবে সয়াবিনটা 1238-40 ডলার, এবং এইভাবে গত প্রায় 2 মাস থেকে ক্রমান্বয়ে উঠছে। এখনও 10-20 ডলার বাড়ে, 20 ডলার কমলে আবার সেখানে 15 ডলার বেড়ে যায়, এইভাবে যাচ্ছে। আমরা সরবরাহ ব্যবস্থার জন্য কিন্তু আমরা মাল কিন্তু আমরা এলসি খোলা, আমরা কিছু কিছু কার্যক্রমগুলো আপনার একটা অবজারভেশন যদি একটু সুস্পষ্টভাবে আপনার নজরে আনি, যে 950 ডলারের সময় অ্যাডজাস্টমেন্টটা করা হয়েছিল খুচরা পর্যায়ে, বা 900 ডলার যখন ছিল 860-70, এখন প্রায় 1200 ডলারের কাছাকাছি অ্যাডজাস্টমেন্ট করা হয়নি। তার মানে কি ব্যবসায়ীরা লোকসান দিয়ে ব্যবসা করছে? অ্যাকচুয়ালি লোকসান সবসময় যে হয় তা না, লোকসান হচ্ছে ব্রেক ইভেন থাকে, লাভ করে, এটাই কিন্তু ব্যবসার একটা সূত্র। সরকার চাপাইয়া রাখছে যে তোমরা একটু লোকসান করে হোক বা ব্যবসা ব্রেক ইভেন হলেও চালাও। আমাদের একটা ওয়েটেড অ্যাভারেজ আছে। ধরেন আগে একটা মাল কিনেছিল কম দামে, মাঝে আরেকটা নিয়েছি, হাতে একটা আছে, এবং আজকে একটা বুকিং করছি বেশি দামে। ওয়েটেড অ্যাভারেজের উপরে আমরা কস্টিং করে মালগুলো বিক্রি করি। এখানে আমাদের দাম দীর্ঘদিন থেকে বাজারে কিছুটা দেখেছেন যে মাল কিছুটা সরবরাহ একটু ঘাটতি ছিল। এটা এই অ্যাডজাস্টমেন্টের জন্য আসলে এখানে কিছুটা সরবরাহ চেইনটা কিছুটা কম ছিল। যাক, সেটা আমরা পূরণ করে নিয়েছি ইতিমধ্যেই। ধরেন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ সহ আরও অন্যান্য গ্রুপ, এইগুলো হয়তো তাদের
মানে কোয়ান্টিটি বাড়াইছে, যেটা বাণিজ্য উপদেষ্টা ওদিন আমাদেরকে নিয়ে মিটিং করার পরে সবাই সরবরাহ ব্যবস্থা, আমদানির উপরে যে কোনো ধরনের বার বা বাধা বিপত্তি সবকিছুই তারা কিন্তু উঠিয়ে দিয়েছেন। ইভেন মার্জিন, অর্থাৎ এলসির ক্ষেত্রে মার্জিন অনেক সেই সুবিধাগুলো দিয়েছে, মার্জিন, ওই সিঙ্গেল বড়োয়ার ক্যাপ, এগুলো দিয়ে সরকারও আমাদেরকে অনেক কিছু সাহায্য করার চেষ্টা করছে। একটা জিনিস কিন্তু দেখেন, আমাদের একটা যেটা ধরেন হঠাৎ করে কোনো কিছু অর্থনীতি এমন একটা জিনিস, একটা কিছুক্ষণ আগে আমি যে আপনাকে উল্লেখ করলাম যে আমাদের একটা ফ্যাক্টরি চলে গেছে, এটা করতে 3.5-4 বছর লাগছে এবং সেখানে প্রচুর বিনিয়োগ হয়েছে, কিন্তু এটা তো 8-10 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে গেছে। তো এটা আবার করতে আরও কয়েক বছর লাগবে। তো এই সব ক্ষেত্রে আমাদের অর্থনীতি যে একটা ধরেন বর্তমানে একটা ভোলাটাইল চলছে মানে বিশ্ব এবং আমাদের দেশীয় পরিস্থিতির জন্য, এটা তো হঠাৎ করে ঠিক হবে না, এটাকে একটু ক্রমান্বয়ে ইনফ্লেশনটা ক্রমান্বয়ে কমবে, এটা হঠাৎ করে কমার কোনো বিষয় না। আপনি নিজেই বলছিলেন যে দাম যখন বেড়ে যায় তখন বাজারে সরবরাহের একটা টান পড়ে যায়, এবং বাজারে যারা থাকেন আমরা যখন এই কারণটা জানতে চাই তখন কিন্তু ঢালাওভাবে আপনাদের উপরে দায়টা চাপানো হয় যে যারা আমদানিকারক বা বড় সাপ্লায়ার তারা সরবরাহ কমিয়ে দিয়েছেন। ঘোষণা ছাড়া বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া বা দাম বাড়ানোর কোনো কথাবার্তা থাকলে তো সেটা আলোচনার প্রেক্ষিতে সাধারণ মানুষকে জানিয়েও করা যায়, কিন্তু সরবরাহটা কমিয়ে দেওয়া আসলে এইটা কী কারণে করা হয়? কোথাও মালের ঘাটতি আছে এটা নাই, একটু দাম বাড়ছে, কারণ আমি আগেই উল্লেখ করছি আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে এবং ডলার দাম বাড়লে ইনফ্লেশন, ইন্টারেস্ট বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, এটা তো আপনি অ্যাডজাস্টমেন্ট না দিয়ে কোনো কিন্তু এটা সঠিক নয়। বাংলাদেশে কোনো আইটেম মাল পাওয়া যাচ্ছে না, দাম বাড়ছে, মানুষের অস্বস্তি এবং কষ্ট হচ্ছে, কিন্তু মাল পাওয়া যাচ্ছে না এমন কোনো অবস্থা আমার মনে হয় কোনো আইটেমের এটা কখনো হয় নাই। আমাদের ফ্যাক্টরি থেকে তো প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি, আমি আমার নিজের কথাই বলি, 2000-3000 টন করে মাল ডেলিভারি যাচ্ছে কন্টিনিউয়াসলি, কখনো স্টপ হয় নাই। সুতরাং আমাদের এখানে কখনো কোনো ঘাটতি হয় নাই। আমাদের এবং সমসাময়িক যেসব ব্যবসায়ী আছে, ব্যবসায়ী শিল্প গোষ্ঠী আছে, প্রত্যেকের ফ্যাক্টরি থেকে কন্টিনিউয়াস মাল যাচ্ছে, এবং এটা আমাদের গোয়েন্দা সংস্থারা কিন্তু সরকার যেমন বাণিজ্য মন্ত্রণালয় করে, গোয়েন্দা সংস্থারা কিন্তু এগুলো কন্টিনিউয়াসলি মনিটরিং করছে, তাদের কাছে এই রিপোর্ট আছে। তাহলে এই যে শুল্ক যে কমানো হলো, সরকার তো একটা বড় রাজস্ব লোকসান দিয়েছে আমি বলবো সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, আলটিমেটলি কি সাধারণ মানুষ এই স্বস্তিটা পাবে কিনা, কি মনে হয়? স্বস্তি তো পাওয়া উচিত, কিন্তু এই যে দাম বাড়ছে না, আন্তর্জাতিক বাজার হিসেবে কিন্তু এখন আরও দাম বাড়ার কথা, যেটা নিয়ে আমরা $1200 হলে আপনি কস্টিংগুলো দেখেন আরও দাম বাড়ার কথা। তো স্বস্তি যে কিছু পাচ্ছে না তা না। আর সরকার যেটি করছে, সরকারের শুল্কও অনেক সময় খুব বেশি কম হয় না। যেমন ধরেন আগে 10% ছিল, তো সেখানে এখন যদি $1200, $1000 সময় সরকার 10% করছে, এখন $1200, তো $1200 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 120 টাকা ডলার করে, 122 টাকা ডলার করে কিন্তু কাস্টম ডিউটি নিচ্ছে। সেখানে সরকার যদি কোনো 100 টাকা কমায় ধারণা করে থাকেন, আসলে 100 টাকা নয়, সেখানে হয়তো 70 টাকা 80 টাকা, কারণ এটা আবার সরকার শুল্ক, এখানে আবার কিছু যেহেতু দামটা বেড়ে গেছে সেই অনুযায়ী সরকার শুল্ক নিচ্ছে, সেখানে সরকারের শুল্কটা কিন্তু আবার কিছুটা রিকভারি হয়ে যাচ্ছে। আমরা সরকারকে বলে আসছি, আপনারা প্রতি মাসে দেখেন, ইভেন মানে 3 মাস না হয় আমরা প্রতি মাসে করান, কি আন্তর্জাতিক বাজার কী অবস্থা আছে, দাম কমলে কমায় দেন, আমরা যদি ইচ্ছা করি কমাতে না চাই। আর ব্যবসাটা হলো প্রতিযোগিতামূলক। দেখেন আমরা প্রত্যেকেই আমরা চাই যে কে কত বেশি ভলিউম করার জন্য, যে একজনে 100 টাকা বিক্রি করতেছে, আমি কীভাবে 2 টাকা কম বিক্রি করে আমার ভলিউমটা বেশি বিক্রি করে দেয়, এটা কিন্তু ব্যবসা প্রতিযোগিতা। এখানে আপনারা যেটা উল্লেখ করেন সোকল সিন্ডিকেট, মজুতদারি, আমার মনে হয় যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছে এই সুযোগটা এরা কেউ নেয় না, বরঞ্চ তারা সবাই তাদের মানে কোয়ান্টিটি বাড়াবার জন্য, বাজারে তাদের শেয়ারটা বাড়াবার জন্য সবাই চেষ্টা করে। এই শব্দটা শুনে নিশ্চয়ই আপনিও অস্বস্তিতেই থাকেন, কারণ আলটিমেটলি সয়াবিনের কথা বললে আপনারা এই 4-5টা বা 5-6টা প্রতিষ্ঠান যারা আছে, চিনির ক্ষেত্রে, ডালের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, এই শব্দটা আসলে কেন বারবার শুনতে হয় আপনাদের? কেন বাজারে একটু ওঠানামা করলেই তথাকথিত সিন্ডিকেট শব্দটা ব্যবহার করা হয়? আপনারা কি কখনো সরকারকে এই বিষয়গুলো বোঝাতে পেরেছেন কিনা বা বুঝিয়েছেন কিনা? ইভেন বাণিজ্য মন্ত্রী বা বাণিজ্য উপদেষ্টা নতুন দায়িত্ব নিয়েও কিন্তু একই শব্দ ব্যবহার করেছেন। আমার মনে হয় এই কথাটা সঠিক নয় যে কেউ একটা সিন্ডিকেশন করছে। দেখেন আমাদের এই তেলের কথাই বলেন, তেলের 69টা ফ্যাক্টরি ছিল, এখন সেগুলো অনেকগুলা ব্যবসা বাণিজ্যে গিয়ে দেউলিয়া হয়ে গিয়ে, ব্যাংকরাপসি হয়ে গিয়ে, এখন আপনি উল্লেখ করছেন যে হাতে গোনা 5-6 জন 7 জন আছে, তো ব্যবসা বাণিজ্য উন্মুক্ত।
এবং সরকার চাইলে দেখেন এই জিনিসটা দ্রুতভাবে ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করেও নিয়ে আসতে পারে, এটা তো সবার জন্য উন্মুক্ত। আসলে বিষয়টা হলো আপনার আন্তর্জাতিক বাজার এবং পরিপ্রেক্ষিত ব্যাংকের ইন্টারেস্ট বা ডলার প্রাপ্যতা, ডিভ্যালুয়েশন, এই সবগুলোরে সমন্বয়ে কিন্তু আসলে বাস্তবতা। এটাকে বাস্তব স্বীকার না করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম উপস্থাপনা করছি, কথাবার্তা যুক্তি দিয়েছি, এটা আমার মনে হয় বিবেচনার দাবি রাখে। নিশ্চয়ই। আপনারা কি কখনো ফিল করেন না যে এত চড়া মূল্যস্ফীতি 2 বছর ধরে চলছে, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া দরকার? সেক্ষেত্রে আপনারা যারা বড় মার্কেট প্লেয়ার আছেন তারা কিছুটা কম মুনাফা করে বা কিছু কিছু জায়গায় ভর্তুকি দিয়ে বাজারটাকে আরেকটু কমানো যায় কিনা, প্রাইস লেভেলটা আরেকটু কমানো যায় কিনা? দেখুন, প্রাইভেট সেক্টর থেকে তো কেউ আসলে ভর্তুকি দিয়ে কোনো ব্যবসা চলে না, কারণ আমরা তো ব্যাংক থেকে লোন নেওয়া, প্রত্যেকেরই ব্যাংক থেকে লোন নেওয়া। ব্যাংক তো বরঞ্চ এলসি করার আগে দেখে এখানে বাজারের দাম কত আছে, তোমার কস্টিং কত পড়তেছে। আমি যে দামে এলসি করছি সেই দামে বাজার নাই, তাহলে তো সেই জিনিসটা এলসি করে না। তো সুতরাং আমার মনে হয় এই ভর্তুকি সরকার দিতে পারে। আমি বলছি মুনাফা কম করা যায়, ব্রেক ইভেনে করা যায়। আমরা তাই বলে আসছি, বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে বলে আসছি আমরা যে ভাই আমরা কোনো ব্যবসা করব না, আপনি দরকার টিসিবির মাধ্যমে আইনা দেন, আমরা নিজেরা ক্রাশিং করে দেবো। যে কোনো উদ্যোগ নেন, আমরা সহযোগিতার জন্য আমরা একদম উন্মুখ হয়ে আছি। আমাদেরকেও বলেন, আপনারাও যদি আমাদেরকে মাল আইনা দেন, G2G সরকার ইন্দোনেশিয়া থেকে ফার্ম অয়েল ইমিডিয়েট নিয়ে আসতে পারে। আর সয়াবিন ব্রাজিল থেকে সরকার বলছে, ব্রাজিল থেকে যদি কোনো তেল আইনা দেয়, আর্জেন্টিনার থেকে আমরা এখানে আমরা রিফাইন করে দেবো। এটা কোনো কিছু জোর করে আপনি 3 দুগুণে 7 করা যাবে না, এটা তো ম্যাথমেটিক অঙ্ক। রমজান ঘিরে প্রতি বছরই আমাদের এই আতঙ্ক কাজ করে। আমরা বহু দেশের উদাহরণ সামনে টানি, মধ্যপ্রাচ্য বা উন্নত দেশগুলো, যে রমজানে তারা পণ্যের দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে একটা আশঙ্কা কাজ করে যে 10 টাকার জিনিস আবার বুঝি 12 টাকা হয়ে যায়। আশঙ্কা হওয়াটা স্বাভাবিক, কারণ হয়েছে অতীতে। এবার স্যার আপনারা কোনো সুখবর দিতে চান কিনা, দিতে পারবেন কিনা? রমজান ঘিরে পণ্য প্রাপ্তি এবং সরবরাহ ব্যবস্থা যাতে সঠিক থাকে সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে। আমি এবং অন্যান্য শিল্পগোষ্ঠীগুলো আছে, সবাই বাণিজ্য উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা বলে আসছি ইনশাল্লাহ সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি হবে না। আর যে কথা উল্লেখ করলাম, আমাদের দেশে একটা প্রবণতা আছে রমজানের ওই শুরু থেকে প্রথম সপ্তাহে খুব মানুষ একসাথে বাজার অনেক বেশি করে কেনার জন্য প্রবণতাই আছে। খুচরা পর্যায়ে বা মিডল ইস্টে মানুষের যখন চাহিদা বেশি হয় বাট সেটা হওয়ার কথা না। আমরা কিন্তু এক্স ফ্যাক্টরি, যেমন চিনির কথা আপনি উল্লেখ করছেন, চিনি তো 117-18 টাকা আমরা এক্স ফ্যাক্টরি রেটে বিক্রি করছি, খুচরা মূল্য প্যাকেট 125 টাকায় বিক্রি করতেছি। তো সুতরাং তেলটাও আমরা খুচরা মূল্য আমরা বোতলের গায়ে লিখে দিচ্ছি। আর জনসাধারণকে একটু সচেতন হওয়ার জন্য আমি আহ্বান করছি, কারণ আমি অনেক জায়গায় শুনি, আমাদের তো এখানে ধরুন আমার 50-60 হাজার লোক আছে, এরাও মার্কেটে যায়, দেখে যে অনেকে আসলে ওইটা দেখেও না, এবং খুচরা দোকানদাররা অনেক সময় আমাদের লিখিত দাম থেকেও আরও পার কেজিতে 3 টাকা 5 টাকা বেশি নিচ্ছে। তো আমার মনে হয় জনগণও এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত। এগুলো বাজারে আমাদের কিন্তু নর্মালভাবে সরবরাহ আছে, রমজান মাসে সাধারণ মাস থেকে একটু বেশি কনজামশন হয়, সেইভাবে আমাদের প্রস্তুতিও আছে, সেখানে মালের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থার কোনো ঘাটতি হবে না। আমরা এটা কথা দিচ্ছি যে ইনশাল্লাহ মালের কোনো ঘাটতি নেই, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে এবং সেই সরবরাহ ব্যবস্থা আমরা ইনশাল্লাহ সঠিক রাখতে পারবো বলে আমি মনে করি। যদি কম্পেয়ার করি, গত রমজানের আগেও ডলার নিয়ে একটা বড় ক্রাইসিস ছিল, আমদানি করতে পারবো কি পারবো না, বা এলসি খোলা নিয়েও একটা টানাপোড়েন ছিল। এবার সেটা কতটুকু কেটে যাচ্ছে বা কতটুকু উন্নতি হয়েছে বলে মনে হয়? সরকার আমাদেরকে সিঙ্গেল বোরিংটাকে উইথড্র করে দিয়েছে, তারপরে ওইখানে এলসির জন্য নিত্য প্রয়োজনীয় শূন্য মার্জিন করছে, সরকার যথেষ্ট সহযোগিতা করছে, ব্যবসায়ীরাও সে ব্যাপারে আগাই আসছে। মুদিস আমাদেরকে নিম্নমান বি মাইনাস করে দিয়েছে। এতে করে কী হবে, আমাদের যে কনফার্মেশন চার্জটা একটু বেড়ে দেবো। দিস ইজ অল কস্ট, এবং এই কস্টটা আপনার আমার সবার উপরে, আমাদের পণ্যের উপরে আসা, প্রোডাক্টের উপরে আসা পড়ে। তো এই জাতীয় কিছু চ্যালেঞ্জিং তো আমাদের আছে, বাট এমন কোনো সমস্যা বাংলাদেশের হয় নাই শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো, তার চেয়ে অনেক ভালো আছি আমরা। আমাদের যে সাময়িক অসুবিধাটা, এটা হয়তো আমার মনে হয় খুব ধীরে ধীরে কাটা শুরু হয়েছে। প্রায় 40,000 কোটি টাকা টার্নওভার ছিল গত অর্থ বছরে, অনেকগুলো ফ্যাক্টরি আপনার। এখনকার বাস্তবতায় বাংলাদেশের ব্যবসার পরিবেশ, ভবিষ্যৎ বিনিয়োগ, কর্মসংস্থান, এগুলো নিয়ে আপনি কী চিন্তা করছেন? আমি কখনো আমার বিনিয়োগ বন্ধ রাখিনি। আমার সবসময় এক এক সময় দেখছেন অতীতে 3-4টা ফ্যাক্টরি একসাথে করছি। কীভাবে একসাথে ছোটো ছোটো 2-3টা শুরু করছি। এখনও ধরেন দীর্ঘ এই করোনার সময়ও আপনারা দেখেছেন আমি জাহাজ শিল্পে বিনিয়োগ করছি এবং আমার বড় বৃহৎ পিবিসি, বাট সময় কম হয়েছে। এখনও আমার হাতে 4-5টা ফ্যাক্টরি আছে। আমি কখনো বিনিয়োগ বন্ধ করে নেই। আমি খুবই অপটিমিস্টিক।
আর এই সমস্ত অ্যাজ এ হোল চিন্তা করলে আমাদের দেশে কিছুটা ভলাটিলিটি গেছে, আমাদের বিশ্ব অর্থনৈতিক কিছুটা ভলাটিলিটি গেছে, এতে করে বিনিয়োগটা কিছুটা মানে সমগ্র বিনিয়োগ সেক্টরে কিছুটা মন্থর যাচ্ছে, একেবারে থেমে আছে এটা আমি বলবো না, বাট বিদেশি বিনিয়োগটা কম আসছে বিকজ দেশের পরিস্থিতির উপরে চিন্তা করে মানুষ বিনিয়োগ করতে আসে। আমাদের দেশি বিনিয়োগের আগে বিনিয়োগ করতে হবে। আপনি নিজের ঘরে যদি বিনিয়োগ না করেন বিদেশিরা কম আসবে। একটাই আমি মনে করি বাধা, আমাদের যে ব্যুরোক্রেসিটাকে আমাদেরকে আরেকটু সহজ করতে হবে। এখনও ব্যুরোক্রেসিতে অনেক আমলাতান্ত্রিক, খালি সচিবালয় নয়, মানে সব সেক্টরে যেখানে যেখানে যাচ্ছেন, সেক্টর কর্পোরেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে আমি বিনীতভাবে অনুরোধ করব। এখনও কোনো জায়গায় একটা অনুমতির জন্য গেলে কয়েক মাস ফাইল পড়ে থাকে। সুতরাং আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতাটা দ্রুত কমাবার ব্যবস্থা করতে হবে। এটাই আমার আসলে সব শিল্প উদ্যোক্তারাই এটা নিয়ে অনেক ভুগতেছে। আমি এটা সরকারকে অনুরোধ করব যাতে এই জিনিসটাতে যাতে আর একটু সহজ করার জন্য চেষ্টা করে। স্যার অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।